ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন ব্যাংকের একটি সলিউশন দেখাবো, যেটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি হিসাবে ভীষণ কাজে লাগবে। কোশ্চেনগুলো সত্যই পরীক্ষার পড়ার মতো উপযুক্ত, তাই সরাসরি কোন কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করছি সেখানে যাই। আজ আমরা মডেল কোশ্চেন পেপার 1 অর্থাৎ আরামবাগ হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এমসিকিউ কোশ্চেনগুলো কীরকম আছে দেখো। একটি অংশীদারি ব্যবসায় শ্যামের ৬,০০০ টাকা ৮ মাসের জন্য, রামের ৮,০০০ টাকা ৪ মাসের জন্য খাটে। ব্যবসায় শ্যাম ও রামের লভ্যাংশের অনুপাত। একেবারে আমরা কি করব, রামের ৬,০০০ টাকা ৮ মাস খেটেছে, ১ মাস হিসেবে তার তুল্য মূলধন ৬,০০০ গুণিত ৮। একইভাবে শ্যামের ৮,০০০ টাকা ৪ মাস খেটেছে, তার তুল্য মূলধন ৮,০০০ গুণিত ৪। এবারে সেটাকে অনুপাত করে হয়েছে আমাদের কাটাকুটি করে 3/2 মানে 3:2, অর্থাৎ অপশান সি হলো রাইট আনসার। পরে দেখো ax² + bx + c = 0 এর নট ইকুয়াল টু 0 বীজদ্বয় আলফা বিটা এই এর মান হিসাব করতে হবে। যেহেতু আমরা জানি বীজদ্বয়ের যোগফল -b/a, বীজদ্বয়ের গুণফল c/a, অর্থাৎ এখান থেকে দেখো পুরো রাশি থেকে এখানে আলফা বিটা আছে, এই α² বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার থেকে আলফা বিটা কমন নেওয়া হয়েছে। সেক্ষেত্রে দেখো এই দুটো থেকে আমরা আলফা বিটা কমন নিলে 1 প্লাস আলফা প্লাস বিটা। এবারে আলফা বিটার মান দেখো এখান থেকে c/a বসিয়ে দিয়েছি, 1 প্লাস আলফা প্লাস বিটার মান -b/a, সেখানে দেখো বসিয়ে দিয়ে সবে মিলে ক্যালকুলেশন করে পেয়েছি c/a² ইন্টু a - b, অর্থাৎ এখানে দেখো c/a² ছিল, তাহলে শূন্যস্থানে হবে কি a - b। 3-এর প্রবলেম দেখো, x ভ্যারিজেজ y হলে এটা কোনটা হবে। x ভ্যারিজেজ y মানে যদি ভেদ ধ্রুবক তুলে দেই x সমান ky, একইভাবে y সমান 1/k ইন্টু x, 1/k যদি এখন একটি ধ্রুবক, তাহলে y ভ্যারিজেজ x, মানে অপশান এ ইজ দ্য রাইট আনসার। 4-এর দাগের প্রবলেম দেখো, বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেমি, ওই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে হিসাব করতে হবে। দেখো এক্ষেত্রে এই কথাটি মনে রাখতে হবে, এই ওপি দূরত্ব 13 সেমি আর এপি যেটা স্পর্শক সেটা হলো 12 সেমি, আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা এটা ভালো করে বুঝতে হবে, এইটা স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর সমকোণে থাকে, অর্থাৎ ওপিটা হচ্ছে অতিভুজ। OP² সমান OA² প্লাস PA², সেখান থেকে OA² এর মান কত পাবো, OA² সমান OP² মাইনাস PA² মানে 13² মাইনাস 12²। আমরা কেমন করে হিসাব করেছি, a² - b² a প্লাস b a মাইনাস b, তাহলে 25, তাহলে ও এর মান কত √25 মানে 5, অর্থাৎ ব্যাসার্ধ 5 সেমি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 5-এর প্রবলেম দেখো, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত 3টির কেন্দ্রগুলির যে ত্রিভুজ উৎপন্ন করে। দেখো একবারে যদি আমরা ছবির মতো করে করি, এখানে প্রত্যেকটা বৃত্তের ব্যাস দিয়ে যে ত্রিভুজ তৈরি হয় সেটা দেখো এই দূরত্ব সমান, অর্থাৎ এই দূরত্ব সবগুলো সমান, অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজ। দাগের প্রবলেম দেখো, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 একক হলে তার আয়তন। আচ্ছা একেবারে লিখেছি অর্ধগোলকের ব্যাসার্ধ r/3 একক, আর নিরেট অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই। এখানে r হলো বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু এখানে r এর জায়গায় আছে দেখো r/3, তাহলে একেবারে ক্যালকুলেশন করেছি r³/3 27, সেখানে 2πr³/81, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। এবার 7-এর প্রবলেম দেখো, 3 সেমি 4 সেমি 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের 4 সেমি বাহুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কু উৎপন্ন হয় তার ভূমির ক্ষেত্রফল কত। দেখো খুব খেয়াল করে, এই 4 সেমিকে অক্ষ করে ঘুরালে এই 3 সেমি বাহু বিশিষ্ট বা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তটাই হবে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল হবে πr², আর এর জায়গায় 3, r² মানে 3² 9 π বর্গ সেমি, অর্থাৎ
অপশান এ ইজ দ্য রাইট আনসার। এর একের সমস্যা দেখো, এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস এস সমান 0 সমীকরণে একটি বীজ অপর বীজের বর্গ হলে প্রমাণ করতে হবে আর কিউ প্লাস এস স্কোয়ার প্লাস 3r(s মাইনাস এস ইকুয়াল টু 0। আমরা সমীকরণে একটি বীজ ধরে নিয়েছি আলফা, তাহলে অপর বীজ হবে আলফা স্কোয়ার। বীজ দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ করে, তাহলে মাইনাস আর, বীজ দ্বয়ের গুণফল সি বাই এ মানে মাইনাস এস। সেক্ষেত্রে দেখো এই সমীকরণ থেকে আলফা কমন নিয়েছি, তারপরে উভয় পাশে ঘন করে দিয়েছি, তাহলে আলফা কিউব 1 প্লাস আলফা কিউব সমান মাইনাস আর কিউব। এরপরে দেখো এই 1 প্লাস আলফা কিউটাকে আমরা লিখেছি এ কিউ বি কিউ 3ab ইন্টু এ প্লাস বি। আলফা কিউয়ের মান আমরা বসিয়ে দিচ্ছি মাইনাস এস, এখানে আলফা কিউ মাইনাস এস 1 ছিল 3, এবারে আলফা ইন্টু 1 প্লাস আলফা এর মান দেখো মাইনাস আর, সরাসরি বসিয়ে দিয়েছি, মাইনাস এস দিয়ে গুণ করে দেখো পুরো রেজাল্ট পেয়েছি আর কিউব মাইনাস প্লাস এস স্কোয়ার প্লাস 3r(s মাইনাস এস ইকুয়াল টু 0। ত্যাগের প্রবলেম দেখো, ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরেখায় এবি ও এসি কে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। এপি দূরত্ব দেওয়া আছে, এ কিউ এর দূরত্ব দেওয়া আছে, কিউ সি দেওয়া আছে, আর এবি দূরত্ব তোমাদের হিসাব করে বলতে হবে। আচ্ছা, যেহেতু এই পি কিউ এর সমান্তরাল সরেখা টানা হয়েছে, তাহলে এই এ পি কিউ আর এ বি সি পরস্পর সদিশকোণী ত্রিভুজ, আর সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়, তাহলে আমরা বলতে পারি এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউ সি। সেক্ষেত্রে দেখো আমরা পেয়েছি মানগুলো বসিয়ে দিয়ে, এপির মান বসিয়ে দিয়েছি, এ কিউ কিউসির মান বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে সবে মিলে দেখা হয়েছে পিবির মান 4.8। তাহলে এবি যদি হিসাব করতে বলা থাকে, এবি সমান এপি প্লাস পিবি, তাহলে দেখো এপির মান 3.2 ছিল, পি কিউ 4.8 হিসাব করেছি, সবে মিলে হয়েছে 8 সেমি। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। এ দেখো একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক, আয়তন ওয়াই ঘন একক, উচ্চতা জেড হলে এর মান কত? আমরা জানি ভূমির ক্ষেত্রফল কত হয় পাই আর স্কোয়ার, আয়তন কত হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় আছে জেড, কেন উচ্চতা জেড একক, তাহলে এখানে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার যখন পাই আর স্কোয়ারে তার হোল স্কোয়ার, জেড স্কোয়ার 1/3 পাই আর স্কোয়ার জেড তার হোল স্কোয়ার, সবে মিলে দেখো সব অংশ কেটেছে, এই 1/3 হোল স্কোয়ারের 9 উপরে উঠেছে অর্থাৎ 9, অর্থাৎ এর টোটাল মান হলো 9। পরে দেখো একটি গোলকের আয়তন 32/3 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছি আর একক, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই আর কিউ সমান 32/3 পাই। এরপর দেখো পাইটা কেটে দিয়েছি, এইখানে 3 3 কেটে দিয়েছি, আর কেটে দিয়ে 8, মানে আর কিউ সমান 8 হলে আর সমান 2, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ হবে 2 সেমি। নিয়ে দেখো আমাদের পাটিগণিতের প্রবলেম, 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তি এত 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 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে, 1 বছর পর এত টাকা লাভ হয়, ওই লাভের 2/3 অংশ সমান ভাগে, বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকে কত কত পাবে। আমরা 3 জন অবসরপ্রাপ্ত ব্যক্তির টাকার মূলধনের অনুপাত হিসাব করছি, সবগুলোকে দেখো আমরা 39 দিয়ে ভাগ করে এটা পেয়েছি, 1 বছরের লাভ এত, তার 2/3 অংশ 2/3 দিয়ে গুণ করে পেয়েছি 28800 টাকা। তারা যদি সমান 3 জনে আছে, 3 ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে দেখো 9600 টাকা করে পেয়েছে, এই টাকাটা 3 দিয়ে ভাগ করে। এরপরে দেখো লাভের বাকি অংশ, লাভ হয়েছিল দেখো 43200, তার থেকে এত টাকা বাদ দিয়ে বাকি আছে দেখো এই 14400 টাকা। এবারে মূলধন অনুপাতে প্রথম বন্ধু টাকা পাবে কত? মূলধন অনুপাতে প্রথম বন্ধু টাকা পাবে কত? এই দেখো 5 ডিভাইডেড বাই 5 যোগ 7 যোগ 4, অর্থাৎ আনুপাতিক ভাগহার হিসাবে এটা বন্টন হবে। এত ওই আনুপাতিক ভাগহারে কত টাকার মধ্যে? 14400 টাকা, সবে মিলে পেয়েছে দেখো 4500 টাকা। একইভাবে দ্বিতীয় বন্ধু লভ্যাংশ পাবে এই 7 ডিভাইডেড বাই 16 ইন্টু মূল টাকা সমান 6300 টাকা। একইভাবে তৃতীয় বন্ধুও পাবে দেখো এই 4 অনুপাতে 4/16 ইনটুট করে 3600 টাকা। তাহলে প্রথম বন্ধু এই 9600 টাকা সমান ভাগে ভাগ করার জন্য পেয়েছে, 4500 টাকা মূলধন অনুপাতে পেয়েছে, টোটাল টাকা হচ্ছে দেখো 14100 টাকা। দ্বিতীয় বন্ধু এই 9600 টাকা সমান অনুপাতে
6,300 টাকা মূলধন অনুপাতে মানে 15,900 টাকা। তৃতীয় বন্ধু মোট লভ্যাংশ পাবে কত 9,600 টাকা সমান ভাগে ভাগ করার জন্য, আর 3,600 টাকা মূলধন অনুপাতে, তাহলে 13,200 টাকা পাবে। প্রবলেম দেখো একটু অন্য ধরনের প্রবলেম। এ ও বি দুজন যথাক্রমে এত এত টাকা দিয়ে ব্যবসা শুরু করে। প্রথম 3 মাস পর এ আরও 6,000 টাকা ব্যবসা নিয়োগ করে। তার 3 মাস পর বি তার মূলধনের 1/3 তুলে নেয়। বিশেষ কারণে তারও 3 মাস পর ব্যবসা বন্ধ হয়ে যায়। হওয়ার সময় লাভ 12,630 টাকা হয়। তাহলে কে কত লাভ হবে? আমরা একবার এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে এরকম ছোট করে একটা ডায়াগ্রাম করব। এ এখানে 24,000 টাকা দিয়েছে, 3 মাস পরে 6,000 দিতে এখন 30,000 হয়ে গেছে, আর এই 3 মাস পর তার ব্যবসা বন্ধ হয়ে গেছে, মানে আখেরে টোটাল ব্যবসাটা চলেছে 9 মাসে। বি 30,000 টাকা দিয়েছিল, এর 3 মাস অর্থাৎ 6 মাস পর তার 1/3 সে তুলে নিয়েছে। এখন 30,000-এর পরিবর্তে এখন 1/3 তুলে নেওয়ার জন্য তার 20,000 টাকা শেষ 3 মাস কিন্তু খাটবে। এটা ভালো করে বুঝতে হবে। তারপরে কি একেবারে আনুপাতিক ভাগাহার করার জন্য তুল্য মূলধন হিসাব করব। এর 24,000 টাকা 3 মাস কেটেছে, 24,000 আর 6,000 30,000 টাকা 6 মাস কেটবে। 1 মাস হিসেবে তুল্য মূলধন এত গুণিত 3, আর এই 30,000 গুণিত 6 করে দেখো এই 252,000 টাকা পাওয়া গেছে। একইভাবে বি এর 30,000 টাকা 6 মাস কেটেছে, আর 30,000 টাকার 1/3 তুলে নেওয়ার জন্য 20,000 টাকা 3 মাস কেটেছে। 1 মাস হিসেবে তার তুল্য মূলধন 240,000 টাকা। এবারে এ বি এর মূলধনের অনুপাত হিসাব করেছি, সবে মিলে হয়েছে দেখো এইটা অনুপাত করে হয়েছে 21:20। মোট লাভ দেখো 12,630 টাকা। তাহলে এর লাভ কত? এই 21 বা 21 + 20 অর্থাৎ আনুপাতিক ভাগহার হিসাবে এই 12,630। সবে মিলে ক্যালকুলেশন করে হয়েছে দেখো, আমরা সবে মিলে ক্যালকুলেশন করে পেয়েছি 6,469.02 টাকা। ক্যালকুলেশনটা একটু তোমরা ভালো করে দেখে নেবে। আর বি এর লাভ যদি এইভাবে হিসাব করতে না পারো, সরাসরি এখান থেকে এটা বিয়োগ করে দিয়েও পাওয়া যাবে 6,160 টাকা 98 পয়সা। দেখো সমাধান করো। a² / x - b + b² / x - a = a + b। আমরা সমীকরণটা তুলে নিয়েছি। এই রাশির ক্ষেত্রে -a লিখেছি, এক্ষেত্রে এই পাশে আসতে -b হয়েছে। এরপরে ক্যালকুলেশন করা হয়েছে। তারপরে দেখো এই পুরো রাশি থেকে a কমন নিয়েছি, a + b - x হয়েছে। এখান থেকে b কমন নিলে a + b - x হয়েছে। তারপরে দেখো a + b - x কমন নেওয়ার পরে a/x - b + b/x - a পাওয়া গেছে। তাহলে এই পুরো রাশিটা শূন্য মানে x এর মান a + b। অথবা এই পুরো রাশিটা যখন শূন্য হবে, সবে মিলে দেখো আমরা কোণাকোণি গুণ করেছি, ক্যালকুলেশন করে হয়েছে x এর মান x × a + b = a² + b²। x এর মান তাহলে a² + b² / a + b। তাহলে নির্ণয় সমাধান আমরা কি পেলাম? এখান থেকে পেয়েছি a + b, এখান থেকে a² + b² / a + b। দেখো যদি 1/x³ + 1/y³ সমান এত হয়, তাহলে এটা আমাদের দেখাতে হবে। আমরা কি করেছি? এই অঙ্কের ক্ষেত্রে সরাসরি প্রথমে যোগ করে নিয়েছি। x³ y³ লসাগু হয়েছে x³ + y³ আর কে ভেদ ধ্রুবক দিয়ে গুণ করে দিয়েছি। এরপরে দেখো এই কোণাকোণি গুণ করার পরে x³ + y³ এর হোল স্কয়ার পেয়েছি। এপাশে কোণাকোণি গুণ করে k × x³ + x³ y³ পাওয়া গেছে। পুরো রাশিটাকে এটা a + b এর হোল স্কয়ার মতো করে ভেঙে নিয়েছি, আর k × x³ y³ টাকে বাম পাশে এনেছি। সবে মিলে দেখো y⁶ দিয়ে যদি ভাগ করি, পাবো কত? x³ + y³ তার হোল স্কয়ার + 2 - k x³ / y³ + 1। এটা একটা x³ / y³ এর দ্বিঘাত সমীকরণ। তাহলে x³ / y³ এর মান হয়েছে দেখো সব k দিয়ে এই যে -b + √b² - 4ac/2a। পুরো রাশিটাই দেখো ধ্রুবক, এটা ধরে নিয়েছি p। এরপরে দেখো তাহলে x³ / y³ এর মান যদি p পেয়েছি, x/y এর মান √p, সেটাও যেহেতু ধ্রুবক। এরপরে দেখো আমরা হোল স্কয়ার করে দিয়েছি, √p তার হোল স্কয়ার সেটাও ধ্রুবক। তাহলে আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছি x² ভ্যারিজ অ্যাজ y²। ভীষণই গুরুত্বপূর্ণ টপিক। তোমাদের উপপাদ্য নিজেরা করতে পারবে, উপপাদ্যের প্রয়োগটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। একটি সরলরেখার উপর p ও q দুটি বিন্দু, p এবং q
বিন্দুতে সরেখার উপর যথাক্রমে PR এবং QS লম্ব, PS এবং QR পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে, OT PR এর উপর লম্ব, তাহলে প্রমাণ করতে হবে এটা। আমরা প্রমাণের জন্য কি করেছি, PRQ আর OTQ এই ত্রিভুজগুলো নিয়েছি। এইটা দেখো 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, এটা একই কোণ, এইটা পুরোটার একই কোণ, অবশিষ্ট এই কোণটা। তাহলে এই ত্রিভুজগুলি পরস্পর সদিশ। আর আমরা জানি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান, অর্থাৎ এই PR/OT সমান এই PQ/TQ। তাহলে আমরা এখান থেকে TQ এর মান পেয়েছি, এই দেখো OT × PQ/PR। একইভাবে দেখো এই ত্রিভুজ এই PSQ POT সেখান থেকেও সদিশকোণী ত্রিভুজ একইভাবে প্রমাণ করা যায়। তাহলে দেখো এই SQ/OT সমান পাবো PQ/PT, সেখান থেকে PT এর মান পেয়েছি এই OT × PQ / SQ। তাহলে আমরা জানি PT + TQ সমান PQ। এবারে সব মানগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি। সেক্ষেত্রে দেখো এই PQ আছে, মনে মনে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আর তাহলে OT/PR সমান OT/SQ সমান 1। OT দিয়ে এবারে ভাগ করে দিলে 1/PR + 1/QS সমান 1/OT। এইভাবে পুরো রাশিটা প্রমাণিত হলো। তোমরা অন্তবৃত্ত বা পরিবৃত্ত অঙ্কন নিজেরা করতে পারবে। আমরা পরিমিতির অঙ্কে একেবারে যাই। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাস যথাক্রমে 50% বৃদ্ধি ও 20% হ্রাস করা হলে তাহলে শতকরা কত আয়তন হ্রাস হবে, হ্রাস বা বৃদ্ধি হবে সেটা লিখতে হবে। দেখো উচ্চতা H একক ধরে নিচ্ছি, ব্যাস 2R ধরেছি মানে ব্যাসার্ধ R একক। ব্যাস 20% হ্রাস মানে ব্যাসার্ধ 20% হ্রাস হবে। তাহলে এখন ব্যাসার্ধ হবে কত, 120% হ্রাস হয়ে যায়। দেখো 100 থেকে 20% বাদ দিয়ে দেখো 80R/100 মানে 4R/5। একইভাবে উচ্চতা দেখো 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, 100-র মধ্যে 50 বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন হয়েছে কত 3h/2। তাহলে পূর্বের আয়তন ছিল 1/3 πr²h, বর্তমানে আয়তন 1/3 পাই, আর এর জায়গায় r/5, 4r/5, h এর জায়গায় 3h/2। সেক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করে হয়েছে এই 1/3 πr² ইন্টু 8×3 24/25। 24/25 দেখো একের থেকে ছোট, অর্থাৎ আয়তন হ্রাস পেয়েছে। বর্তমানে আয়তন হ্রাস কত, আগে ছিল 1/3 πr², তা থেকে এটা বাদ, সবে মিলে দেখো পেয়েছি 1/3 πr² ইন্টু 1/25। তাহলে আয়তন হ্রাস যদি শতকরা হিসাব করতে চাই, এইটা হ্রাস 1/3 πr² এর মধ্যে হ্রাস 100 হলে কত হতো, অর্থাৎ 4%। অর্থাৎ এখন লম্ববৃত্তাকার শঙ্কুর 4% আয়তন হ্রাস পেয়েছে। পরে দেখো দুটি নিরেট স্বর্ণগোলকের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2, গোলক দুটি গুলিয়ে একটি নিরেট গোলক প্রস্তুত করা হলো। প্রমাণ করতে হবে গোলকটির ব্যাসার্ধ এত এর সমান। প্রথম স্বর্ণগোলকের ব্যাসার্ধ R1, দ্বিতীয়টার তাহলে প্রথমটার আয়তন 4/3 পাই R1³ ঘন একক, দ্বিতীয়টার ব্যাসার্ধ R2, দ্বিতীয়টা তাহলে আয়তন 4/3 পাই R2³। নূতন গোলকের ব্যাসার্ধ ধরছি R একক। তাহলে নূতন স্বর্ণগোলকের ব্যাসার্ধ যদি R একক হয়, তাহলে নূতন স্বর্ণগোলকের আয়তন 4/3 পাই R³ ঘন একক। তাহলে এই আয়তন এই দুটোর আয়তনের সাথে সমষ্টির সাথে সমান। তাহলে 4/3 পাই R³ সমান 4/3 পাই R1³ 4/3 পাই R2³ 4/3 পাই উভয় পাশ থেকে কেটে গেল। তাহলে আমরা পেলাম কি R³ সমান R1³ প্লাস R2³। তাহলে R হবে কত, R1³ প্লাস R2³ তার হোল টু দি পাওয়ার 1/3, অর্থাৎ গোলকটির ব্যাসার্ধ হবে R1³ প্লাস R2³ হোল টু দি পাওয়ার 1/3। এটা অবশ্যই হবে একক এর সমান। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর কি ধরনের কোশ্চেন ব্যাংকের সলিউশন বা আর কি ধরনের সাহায্য চাইছো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।